বন্ধুরা, মোটামুটি গ্রামীণ এলাকায় যে সমস্ত কৃষক বন্ধুরা মূলত যারা থাকেন তারা তো চাষের প্রস্তুতি নিয়েই ফেলছেন এক প্রকার। এই সময় যে ধান চাষ করতে চলেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সমস্ত কৃষক বন্ধুরা, তারা প্রথাগতভাবে যেমন দীর্ঘদিন ধরে চাষ করে আসছেন সেভাবে তো করেন, আবার কিছু কিছু সচেতন কৃষক বন্ধু যারা রয়েছেন প্রত্যেকে একটু আমাদের অনুষ্ঠানগুলো শোনেন যারা, সেই সমস্ত কৃষক বন্ধুরা উন্নত ধান চাষ কিভাবে করবেন সে ব্যাপারে বিভিন্ন পরামর্শ মেনে আপনারা চাষ করলে আশা করি আপনারা ভালো ফলন পেতে পারবেন। ঠিক ধরেছেন, আজকের আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করতে চলেছি আউশ ধানের উন্নত চাষ পদ্ধতি। আর এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি বাঁকুড়া ধান্য গবেষণা কেন্দ্রের অর্থনৈতিক উদ্ভিদবিদ ডক্টর মনোরঞ্জন জানা। ডক্টর জানা, আপনাকে আকাশবাণীতে স্বাগত। নমস্কার। নমস্কার। যে কথা বলছিলাম যে এবং আমাদের কৃষক বন্ধুরা তো চাষের প্রস্তুতি নিচ্ছেন, তবে তার আগে যদি আমি একটু প্রাথমিক পর্যায়ে যাচ্ছি যে আমাদের এই পশ্চিমবঙ্গের জল আবহাওয়াতে কত ধরনের ধান চাষটা হয়ে থাকে যদি একটু সংক্ষেপে বলেন। কত প্রকার বলতে এখানে কোন কোন সিজনে কোন কোন ভাবে চাষ করা হয় সেটার মধ্যে হচ্ছে আউশ ধান, 2 আমন ধান, 3 বোরো ধান। এই আউশ ধানটা এই মুহূর্তে শুরু করা যেতে পারে, তার কারণ হচ্ছে এটির বীজতলা ফেলার সময়টি হচ্ছে বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসের শুরুতে, এবং বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসের মধ্যে বোনা ধান করার জন্য এটা প্রযোজ্য। তারপর হচ্ছে রোয়া ধানের বীজটা ফেলার জন্য বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসের মধ্যে ফেলতে হবে এবং সেটা আশ্বিনের মধ্যে কাটতে হবে, 15ই আশ্বিনের মধ্যে কাটতে হবে। এবারে বোরো ধান, যেটাকে আমরা সামার রাইস বলি, সেটা আমরা অঘ্রাণ মাসের শুরুতে এবং পৌষ মাসের মধ্যে আমাদের ফেলতে হবে এবং হারভেস্টিং করতে হবে বৈশাখ মাসের মধ্যে। এই 3 প্রকার ধানের সিজনটাকে আমরা মোটামুটি আমাদের এখানে পশ্চিমবঙ্গে হয়ে থাকে আর কি। বেশ, তাহলে এই যে আউশ ধানের কথা আমাদের এই সময় যেহেতু আমাদের আউশ ধানের একটা উপযুক্ত সময় এসে গেছে, পশ্চিমবঙ্গে মূলত কোন কোন জেলাতে আউশ ধানের মানে বেশি পরিমাণে ব্যাপক পরিমাণের চাষটা হয়ে আসে? হ্যাঁ, সেটা বলি। আগে সেটা যে পরিমাণ ছিল তার থেকে একটু হলেও জমির পরিমাণটা একটু কমেছে। তা হলেও আগে যে পরিমাণে ধান চাষ হতো তার সে তুলনায় কমেছে, একটু কমেছে। তার কারণ হচ্ছে আউশ ধান চাষ কমার পিছনে কারণও রয়েছে। সেটা হচ্ছে কি, বৃষ্টির যে সময় আসার কথা ছিল সেই সময় বৃষ্টি আসছে না। অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এর ফলে যে এই যে সময়ের পরিবর্তনের ফলে চাষিরা তখন অন্যভাবে ওনাদের অন্য ক্রপকে ধরতে যাওয়ার জন্য এই চাষের প্রতি একটু হলেও দূরে সরে যাচ্ছেন। কিন্তু আমাদের তা সত্ত্বেও আমাদের 1.5 লক্ষ হেক্টর জমি কিন্তু আমাদের আউশ ধান চাষ হয়। তার মধ্যে থেকে হচ্ছে উত্তরবঙ্গে বলি জলপাইগুড়ি, দার্জিলিং, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া ডিস্ট্রিক্টে আউশ ধান চাষ হয়। আবার দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং উত্তর 24 পরগনায় ও আউশ ধান হয়ে থাকে। বেশ, আচ্ছা, মোটামুটি তো একটা জায়গার কথা বলেন, কোথায় কোথায় ভালো হয় সে কথাটা বললেন। এবারে আমরা একেবারে যদি জাতের কথায় চলে আসি, তাহলে একটা উন্নত জাতের তো প্রয়োজন। আমরা যে কথাটা বারবার বলি কৃষক বন্ধুদের, উন্নত জাত নির্বাচন করুন। সেক্ষেত্রে আউশ ধানের ক্ষেত্রে কি উন্নত জাত রয়েছে? আউশ ধানের ক্ষেত্রে আমরা মোটামুটি 2টো ভাগ করেছি। এক হচ্ছে জলদি জাতের ধান, আর একটা হচ্ছে মাঝারি জলদি জাতের ধান আমরা নির্বাচন করব। তার কারণ হচ্ছে জলদি জাতের ধান হচ্ছে 100 থেকে 120 দিনের মধ্যে যদি কোনো জাত আমরা নির্বাচন করতে পারি, যেমন মুক্তশ্রী, অন্নদা, পুষ্প, নরেন্দ্র 97, অমলা, অঞ্জলি, সুকুমার, এই ধানগুলি হচ্ছে প্রযোজ্য জলদি জাতের ক্ষেত্রে। আবার মাঝারি জলদি জাতের ক্ষেত্রে হবে কি, ললাট, শতাব্দী, IR64, IR36, ক্ষিতিশ, রত্না, DRR 55, 56, 53, 54 এগুলো রয়েছে। আচ্ছা, এই যে মাঝারি জাতের কথা যেটা বলছেন, এদের ডিউরেশনটা কতটা? 120 থেকে 125 দিনের জাত। বেশ, এই দুটো জাতই মূলত উন্নত জাত। এই সময়ে করলে খুব লাভ উপযোগী হয়। আর এই যে বোনার পদ্ধতি, একটা সময় আমরা দেখতাম, যদি একটু প্রাচীন দিকে ফিরে যাই, তখন একটা বোনার ধরন ছিল, এখন আবার বোনার ধরনও পাল্টেছে।
এই সময় যারা চাষ করতে চলেছেন তারা কি রকম ধরনের চাষ বা বোনার পদ্ধতি অবলম্বন করলে ভালো ফলন পেতে পারবেন? এই বোনা ধানের একটা তো জাত নির্বাচন তো করতেই হবে, জলদি জাত এবং মাঝারি জলদি জাত। এবং এই জলদি জাত আর মাঝারি জলদি জাত করার আগে আমাদের জমি তৈরি করাটা একটা বড় কাজ। যেমন যে কথা আপনি বললেন প্রাচীন দিনের কথা বলছিলেন, কারণ আমিও দেখেছি, আমার ছোটবেলায় দেখেছি জমিতে একটা লাঙ্গলের চাষ দেওয়ার পরে ধান বুনে দেওয়া হতো। ধানের গাছ বড় হওয়ার পরে আবার ওই জমিতেই লাঙ্গল চালিয়ে দিয়ে গাছকে উল্টে দেওয়া হতো এদিক সেদিক করে। তারপরে বাকি রেস্ট সময় মানুষ গিয়ে ওটাকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে আসা হতো, তাতে ভালো ফলন পাওয়া যেত। কিন্তু এখনকার দিনে হচ্ছে ওই সিস্টেমটা এখন হলেও যথেষ্ট কমে গেছে। কম হলেও এখন যেটা হচ্ছে যে জমি তৈরি করার পরে একবার বা দুবার লাঙ্গল চালানো বা পাওয়ার টিলার দিয়ে চাষ দেওয়ার পরে যেটা উইডটাকে বা আগাছাকে দমন করে ওই ধানের বীজটাকে ছড়িয়ে দেওয়া হয়। ছড়িয়ে দিলে ওই গাছ ধীরে 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 বৃদ্ধি হতে থাকে এবং ওর যে ফলন হয় তাতে তুলনামূলক লাভজনক। বেশ, আপনি এই প্রসঙ্গে আসার আগে একটা কথা বলছিলেন যে জমি তৈরি, আমরা যাই চাষ করি না কেন প্রত্যেক ক্ষেত্রে একটা জমি তৈরিটা ভাইটাল পার্ট। এই ক্ষেত্রে যদি জমি তৈরির কিছু পরামর্শ দেন কৃষক বন্ধুদের জন্য। জমি তৈরি করার ফলে হচ্ছে কি, এখনকার দিনে আমরা লাঙ্গলে বলদ গরু দিয়ে লাঙ্গল দিয়ে আমরা চাষ করার সেই সময়টা খুবই কম হয়ে গেছে। এখন আর দেখা যায় না, বলতে গেলে দেখা যায় না। ফলে এখন সময়ের অতুলনীয় অভাব বা অভাবের ফলে পাওয়ার টিলার এখন যান্ত্রিকভাবে ওটা চাষ করা হয়। অর্থাৎ পাওয়ার টিলার মাধ্যমে খুব তাড়াতাড়ি করে জমিটাকে এক কর্ষণ দেওয়ার পরে দ্বিতীয় কর্ষণ করার ফলে যাতে আমাদের দেখতে হবে যাতে উইড বা আগাছা যাতে নাশ হয়ে গেছে এবং মাটিটা যেন লেভেল এবং মিহি দানার মতন যদি হয়ে থেকে থাকে, তাহলে আমরা যাকে আমরা ইংরেজিতে বলি ব্রডকাস্ট বা ছড়িয়ে বীজ বুনিয়ে দিতে পারি ওখানে। ওটাকে বলে বোনা চাষ। ওই বুনে দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু ফলন তুলনামূলক লাভ হয় চাষির। তার কারণ হচ্ছে ওই চাষে আপনার শ্রমিক কম লাগে, জলের যে খরচ সেটা কম দিতে হয় এবং তুলনামূলক নাইট্রোজেন এবং অন্যান্য সারের প্রয়োজনীয়তা কম হয় এবং রোগ পোকা রোধ হওয়ার ফলে চাষি ভাইদের লাভ হয়। ফলে ডাইরেক্ট সিডেড রাইস করাটা বা বোনা ধান চাষ করাটা খুবই লাভজনক। আরেকটা হচ্ছে রোয়া ধান। রোয়া ধান চাষ করতে গেলে আপনাকে সিড বেড তৈরি করতে হবে, সরু লম্বা কাদানো জমি আপনাকে তৈরি করতে হবে, যেখানে এ মাথা থেকে সে মাথা পর্যন্ত হাত পায় এবং সেই কাদানো জমি সমান করে এবারে আপনাকে বীজটিকে অঙ্কুরোদ্গম করতে হবে। বীজ যখন অঙ্কুরোদ্গম হওয়ার পরে ওই কাদানো জমির পরে আপনাকে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে অর্থাৎ কল করে ওটাকে ছড়িয়ে দেওয়া হয়। ছড়িয়ে দেওয়ার পরে ওই গাছটি ধীরে ধীরে বড় হতে থাকে। এবারে এই বড় হতে গিয়ে প্রথম দিন থেকে অর্থাৎ 24 থেকে 26 দিনের মাথায় ওই চারাটা যদি নিয়ে গিয়ে আমরা যদি রুইয়ে দিতে পারি বা রোয়া পদ্ধতিতে যদি অবলম্বন করতে পারি, একটা করে কাঠিয়ে লুইলে একটা গাছ থেকে আপনার একটা হিল তৈরি হবে। অর্থাৎ 8 থেকে 10টা প্যানিকেল বা গুছি বেরোবে। কিন্তু এই গ্রাম বাংলার দিকে যে সমস্ত চাষি বন্ধুরা চাষ করেন সেখানে কাউকেই দেখা যায় না যে একটা করে গাছে নিয়ে সেখানে বসাতে, কম বেশি 4টা থেকে 5টা করে গাছ বসিয়ে দেন। এর পিছনে একটা কারণ রয়েছে, কারণ হচ্ছে ওনারাও ব্যস্ত। ফলে হচ্ছে কি, ওনারা যেহেতু সময় দিতে পারলে ওনারা যদি কম দিনের জাত অর্থাৎ 16 থেকে যদি ওনারা 24 দিনের চারাটা যদি একটি করে যদি গাছ লাগান 15 সেন্টিমিটার ইন্টু 25 সেন্টিমিটার থেকে 10টা প্যানিকেল বা গুছি বেরোবে। কিন্তু এই গ্রাম বাংলার দিকে যে সমস্ত চাষি বন্ধুরা চাষ করেন সেখানে কাউকেই দেখা যায় না যে একটা করে গাছে নিয়ে সেখানে বসাতে, কম বেশি 4টা থেকে 5টা করে গাছ বসিয়ে দেন। এর পিছনে একটা কারণ রয়েছে, কারণ হচ্ছে ওনারাও ব্যস্ত। ফলে হচ্ছে কি, ওনারা যেহেতু সময় দিতে পারলে ওনারা যদি কম দিনের জাত অর্থাৎ 16 থেকে যদি ওনারা 24 দিনের চারাটা যদি একটি করে যদি গাছ লাগান 15 সেন্টিমিটার ইন্টু 25 সেন্টিমিটার দূরত্বে যদি উনি লাগান, তাহলে উনি ভালো ফলন পাবেন। কারণ একটা করে গাছ থেকে একটা করে হিল হবে। তখনই যখন ওই জমিতে জলের উচ্চতা থাকবে 2 থেকে 3 ইঞ্চ, এর বেশি হবে না। কারণ জলের যত প্রেসার বাড়বে টিলার বেরোনো বা শাখা প্রশাখা বেরোনোর ক্ষমতা তত কমে যাবে। অর্থাৎ
যে একটা হিল বা যেটাকে ঝাড় বলা হয় ওইটা হবে না। ফলে জলের চাপ যাতে কম হয় তাই 2 থেকে 3 ইঞ্চ পর্যন্ত জল থাকতে হবে জমিতে, তাহলে এটা সম্ভব। আর সেই জায়গায় বলছেন 3 থেকে 4টে করে হিল। যদি বেশি, যদি 24 থেকে 28 দিনের ওপরে যদি বেশি দিনের চারা যদি রোপণ করতে যাই, তাহলে আমাকে 3 থেকে 4টা মানে প্ল্যান্ট লাগাতেই হবে একটা হিলে। তাহলে কি আমার ওই একটা লাগালে যেটা কম দিনে হতো তার সমতুল্য এই ধান পেতে পারবো না, না হলে এটা সম্ভব নয়। মানে যে জমিতে বেশি পরিমাণে জল দাঁড়াচ্ছে তাদের ক্ষেত্রে বোধহয়, কারণ আমি ব্যক্তিগতভাবে কৃষক বন্ধুদের সঙ্গে কথা বলেছি, যে তাদেরকেও বললাম যে আপনারা তো একটা বারবার আমাদের কৃষি বিজ্ঞানী যারা তারা তো বলেন যে একটি করে চারা বা খুব বেশি হলে 2টো লাগাতে পারেন, কিন্তু আপনারা তো দেখছি 4-5টা করে লাগাচ্ছেন। হ্যাঁ, সেটা খাতে তারা বলছেন যে আমরা অত রিস্ক নিতে পারি না, আমাদের জমিতে জল দাঁড়ায় প্রচুর, একটা গাছ সেটা যদি আবার উঠে কখনো চলে যায়, ভেসে যায়, বা সেটা হবে কিনা নিশ্চয়তা নেই, সেই জন্য এরকম 5-6টা করেই গাছ একসঙ্গে বসিয়ে লাগাই। ওইটার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যে আপনার জলটা সবে যখন শুরু হয় বা জলটা ধীরে ধীরে জমিতে হয়েছে যখন, তখনই যদি আপনার চারা গাছটি যদি 16 থেকে 24 দিনে যদি চারা হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি তুলে নিয়ে এসে একটা করে গাছ লাগালে ওই একটা করে হিল হবে, সেটা হচ্ছে যেখানে 10টার উপরেও আপনার পাশ কাঠি পাবেনই। আচ্ছা, কিন্তু আপনার জল যখন বেশি হয়ে যাবে তারপরে যদি আপনি রুইতে যাবেন বলেন, তাহলে কিন্তু আপনার ওই পাশ কাঠিটি পরিমাণ কমে গিয়ে 5-6 এসে দাঁড়াবে। মানে মূল জমিতে যখন 2 থেকে 3 ইঞ্চি জল থাকবে তবে এটা সম্ভব, তা নাহলে নয়। জল যখন বেড়ে যাবে তখন আপনি যদি আবার চারাটা যদি নিয়ে আসেন, তখন আপনার একটা চারা থেকে ওই পরিমাণ পেতে গেলে আপনাকে 3 থেকে 4টি। আচ্ছা, বীজতলা থেকে যেখান থেকে যে ওই অঙ্কুরিত করা হচ্ছে সেখান থেকে বেড়ে উঠছে, সেটা কি কোনো একটা নির্দিষ্ট সময় রয়েছে যে ধরুন যত মাসের ধানটা ডিউরেশন হবে সেই তত সপ্তাহের বীজতলা যেগুলো বলেন, আরো বিভিন্ন রকম কৃষকে যারা রয়েছেন, কৃষক বন্ধুরা বা কৃষি বিজ্ঞানী যারা রয়েছেন, তারা এই পরামর্শটা দেন, সেটা কতটা ঠিক? সেটা হচ্ছে কি, আমরা আউশ ধান করতে গেলে আমরা কম দিনের অর্থাৎ জলদি জাতের এবং মাঝারি জলদি জাতের জাত নির্বাচন করতে হবে। অর্থাৎ কমসে কম 1 থেকে 125 থেকে 30 দিনের জাতকে আমাদের নির্বাচন করতে হবে। এর বেশি জাতকে যদি নির্বাচন করেন, তাহলে আপনি যেদিনকে লাগাবেন তারপরে কাটতে যাওয়ার সময় অর্থাৎ হারভেস্টিং পিরিয়ডে আপনার জল জমে যাবে। বর্ষার জল জমে থাকলে তখন আপনি ওইটা কেটে ঘরে নিয়ে আসতে পারবেন না, তার মানে ফসলটা নষ্ট হয়ে যাবে। 120 থেকে 25 দিন যদি ধরি, 4 মাস, 4 মাসের সেটা যাত্রা হলো, সেক্ষেত্রে কি তাহলে ওই যে বীজতলা সেখানে কি 4 সপ্তাহের যে গাছগুলো ছোট ছোট যেগুলো বসাবে মূল জমিতে, সেই 4 সপ্তাহের ব্যবধানে তুলে বসাতে পারেন? অবশ্যই, কারণ হচ্ছে এই আউশ ধানকে বলা হয়, ইংরেজিতে বলে অটাম রাইস, আর আরেকটা নাম দেওয়া আছে শরৎকালীন ধান। অর্থাৎ যখন দুর্গাপুজো হবে ঠিক তার আগে এই ধানটা কেটে নেওয়া হয় বলে একে শরৎকালীন ধান বলা হয়। অর্থাৎ তার পূর্বে যাতে ধানটি পেকে যায় জমিতে এবং সেটা সেই অবস্থাটাকে কেটে নিয়ে ঘরে আনা হয়, তার জন্য একে আউশ ধান বলা হয়। বেশ বেশ, এবারে বীজতলা তো হলো, মূল জমির কথা তো বলেন কেমন ভাবে তৈরি করবেন, কিন্তু যেটা একটা ভাইটাল প্রশ্ন থেকেই থাকে, কৃষক বন্ধুরা কোথাও থেকে বীজ সংগ্রহ করছেন, এই বীজটা চাষি ভাইরা যে যেখান থেকে আনুন না কেন, যদি উনি কিনে আনেন দোকান থেকে ভালো কথা, তাহলে উনি বাড়িতে উনি একটু রোদে শুকিয়ে দেবেন, যেটা আমাদের অবশ্যই এনে একটু শুকিয়ে নেওয়া উচিত। অর্থাৎ সে যে বীজটা এনে যে দোকান থেকে নিলেন, ওই দোকানদার কোথা থেকে এনে রেখেছেন সেটা তার কোনো কিছু ময়েশ্চার কন্টেন্ট কতটা আছে তার জন্য হচ্ছে কি একটু রোদে একটু শুকিয়ে দিতে হয়। শুকিয়ে দেওয়ার পরে আপনাকে ওইটাকে এবারে জলে 1 বালতি জল নিয়ে তাতে বীজটা ঢেলে দিতে হয়। ঢেলে দেওয়ার পরে যেটা আগড়া বলে বা চ্যাপি বা যেটা হচ্ছে চিপা ধান বা চিটে ধান, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে প্রচলিত, তো ওই ধানটা ওপরের দিকে ভাসতে থাকে, জলের উপরে ভাসলে ওই ধানটাকে আস্তে আস্তে সরিয়ে দিতে হবে। এবার নিচের দিকে যে ধানটা আছে সলিড বা ভারী ধান, সেটা নিচে পড়ে থাকবে, ওই ধানটাকে তুলে নিয়ে একটু রোদে আর একটু শুকিয়ে দিতে হবে। শুকিয়ে দেওয়ার পরে ওর গায়ে যে জল ছিল সেইটাকে শুকিয়ে যাওয়ার পরে ওকে দিতে হবে কি কার্বনডাজিম 50% WP বা বেভিস্টিন নামে বাজার থেকে পাওয়া যায়, সেটা 2 গ্রাম প্রতি লিটার জলে ওকে গুলিয়ে দিতে হবে।
দিয়ে ধানটাকে শোধন করতে হবে। এবার শোধন করানোর পরে তাকে শুকিয়ে দিতে হবে। আচ্ছা, 2 গ্রাম প্রতি লিটার জলে কার্বন ডাইঅক্সাইড মেশাবেন, মিশে সেই যে ধানগুলো শুকাচ্ছিলেন, শুকানো সেই শুকনো জাত যে ধানগুলো, সেগুলো ওই জলের মধ্যে কি আবার দেবেন? হ্যাঁ, সেই জলের মধ্যে ওই ধানটাকে মানে ভিজিয়ে নিতে হবে বা গুলিয়ে নিতে হবে। তখন ওর গায়ে ওই কার্বন ডাইঅক্সাইড বা ব্যাভিস্টিন যে ওষুধটি, সেটা তার গায়ে লাগলে তখন হচ্ছে কি বীজবাহিত কোনো যদি রোগ বা অসুখ সংক্রমণ থেকে থাকে সেগুলো ঠিক হয়ে যাবে, সেটা আর অতিবাহিত হয় না। ঠিক ঠিক। এবারে বীজ শোধন হলো, বীজ তোলার কথা তো বললেন আপনি। এবার বীজ তোলা থেকে এবার যখন মূল জমিতে নিয়ে যাচ্ছেন কৃষক বন্ধুরা, সেক্ষেত্রে কি ধরনের সতর্কতা অবলম্বন করবেন? এবারে বীজতলা থেকে মূল জমিতে নিয়ে যাওয়ার জন্য বীজতলা থেকে যখন তুলবেন, অবশ্যই বীজতলাটা থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, অর্থাৎ স্বাস্থ্যবান চারাকে আমাকে নিতে হবে। স্বাস্থ্যবান চারার মধ্যে যদি কোনো আগাছা থাকে তাকে সরিয়ে দিতে হবে। এবং আমরা দেখে থেকে থাকি, সেটা হচ্ছে অনেক সময় বীজতলাতে তুলতে গেলে গাছ ছিঁড়ে যায় বা কটকট করে কেটে যায় বা ওঠে না, শিকড় অনেক কষ্ট হয়, মাটি এক গাদা উঠে চলে আসে। তো আমি অবশ্যই চাষি ভাইদের বলবো, ওখানে প্রতি লিটার জলে 5 গ্রাম থেকে 20 গ্রাম যদি জল ইউরিয়া যদি ওই জলে 1 লিটার জলে যদি মিশিয়ে যদি সিড বেডে যদি স্প্রে করে দেওয়া হয় 7 দিন পূর্বে, বীজ তোলার 7 দিন পূর্বে, তাহলে গাছের যে গোড়া যেমন মাটিও নরম হবে এবং গাছের গোড়া এগিয়ে যাবে নাইট্রোজেনকে নেওয়ার জন্য। তখন হচ্ছে কি ওর গাছটা তুলতে খুব নরম বা সহজে গাছটা উঠে আসবে, চারা তোলাটা খুব সোজা হবে। এবার এই চারাটাকে নিয়ে ও যখন চাষি ভাই যখন তার জমিতে মূল জমিতে লাগাবে, যেহেতু এখানে নাইট্রোজেন একটু হলেও টাচ হয়েছে, ফলে ওখানে গেলে খুব তাড়াতাড়ি গাছটি যে আমার লাগানোর পরে যে হলুদ যে হয়ে যায় সেটি হবে না, খুব তাড়াতাড়ি করে রিকভারি হয়েছে সবুজ আকার ধারণ করতে থাকবে এবং তাড়াতাড়ি করে তার পাশকাঠি এবং শিকড় ছাড়তে থাকবে। এটা খুব একটা ভালো পরামর্শ দিলেন আমাদের কৃষক বন্ধুদের ক্ষেত্রে। মাঠে এটা প্রায় দেখা যায় যে বীজ তোলা থেকে তোলার সময় প্রচুর পরিমাণে মাটি উঠে আসছে, তুলতে গিয়ে শিকড় কেটে যাচ্ছে, জলের প্রয়োজন হয় বা কেটে যায়, এগুলো থাকে। এটা তাহলে মোটামুটি ইউরিয়াটা দিলেই এক সপ্তাহ বেশি নয়, 5 গ্রাম থেকে 20 গ্রাম মতন প্রতি লিটার জলে যদি ওটা যদি স্প্রে দিয়ে ওটা যদি স্প্রে করে দেওয়া হয়, তাহলে ওটা খুব উপকারী লাগে। এটা আশা করি আমাদের শ্রোতা বন্ধু যারা শুনছেন, যে সমস্ত কৃষক বন্ধুরা দীর্ঘদিন ধরে চাষ করেন, তারা বুঝতে পারলেন। একটা উপকারী টিপস আপনাদের জন্য রইল। এবারে জমিতে তো নিয়ে গেলেন, চারাও রোপণ করলেন। এখন বিভিন্ন রকম ভাবে তো রোপণ করতেই পারেন, নানান রকম ম্যানুয়ালি করতে পারেন, মেশিনেও দিয়ে করতে পারেন। এরপরে জমিতে সার প্রয়োগের ব্যাপার কোন সময় করবেন? জমি তৈরি করার পূর্বে যদি আমি জমিতে যদি একটু নাইট্রোজেনাস যদি কিছু ফার্টিলাইজার আমরা সাধারণত দিই না, আমরা তখন নাইট্রোজেন ঘটিত কোনো সার সাধারণত দিই না, কিন্তু আমরা ওই সময় দেওয়া উচিত যে সিঙ্গেল সুপার ফসফেট, আচ্ছা এসএসপি, ওটা অবশ্যই দেওয়া উচিত। সেটা কোন সময়? গাছটা ওখানে লাগানোর পর, গাছ জমি তৈরি করার সময় যদি, মই দেওয়ার আগে যদি সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দেওয়া হয়, তাহলে খুব লাভজনক। সেটা পরিমাণটা কি রকম? পরিমাণটা হচ্ছে বিঘা প্রতি আপনি যদি 6 কিলো যদি আপনি দিতে পারেন তাহলে উপকারে। এবার এতে লাভটা কি হবে সেটা হচ্ছে কথা, আপনার ওই জমিতে যদি কোনো আগাছা যদি মাটির সঙ্গে যদি জড়িয়ে গিয়ে থাকে, তাহলে ওইটা পচে যাবে বা নষ্ট হয়ে যাবে এবং মাটি খুব নরম হয়ে যাবে, হদহদে হবে এবং মানে মাটি খুব মসৃণ হয়ে উঠবে। আচ্ছা। এবং সাধারণত যে ক্ষতিকারক যে পোকাগুলো সেগুলো ওই জমিতে বেশি থাকবে না, সরে যাবে। তো ফলে এতে ধান চাষ করলে খুব লাভজনক বা লাভদায়ক। তার মানে বীজতলা আমাদের পোঁতার আগেই জমি একেবারে শেষ পর্যায়ে যখন ফাইনাল মইটা টেনে দিচ্ছেন, সেই সময় তখনই একটা বিঘা প্রতি 6 কেজি এসএসপি প্রয়োগ করতে হবে প্রয়োজন। এবার হচ্ছে কথা, আপনি যখন চারা যখন লাগালেন, লাগানোর পরে আমরা জানি 21 দিনের মাথায় যখন গাছের নতুন রুট বা মূল যখন এগোতে থাকে বা তৈরি হয়, তখন আমরা সে নাইট্রোজেন বা যে কোনো সারকে সে গ্রহণ করতে পারে। কিন্তু আমরা ওই সময় আমরা দিয়ে থাকি নাইট্রোজেন সার বিঘা প্রতি 6 কিলো দিয়ে থাকি। তারপরে হচ্ছে ওখানে আমরা সিঙ্গেল সুপার ফসফেটে যদি আমরা তার ডবল, অর্থাৎ 6 কিলো যদি বিঘা প্রতি আমরা যদি ইউরিয়া দিই, তাহলে আমরা যদি ডবল সিঙ্গেল সুপার ফসফেট দিই, তাহলে ওই সময়টা সিঙ্গেল সুপার ফসফেটের কাজটা হচ্ছে যে গাছকে খুব রসালো করে দেবে। আচ্ছা।
গাছকে খুব রসালো করে দেবে এবং শিকড়টা খুব তাড়াতাড়ি লম্বা হবে এবং সারকে খুব তাড়াতাড়ি নিয়ে দেবে, এবং যেহেতু মাটি নরম হয়ে যাওয়ার ফলে মানে খুব তাড়াতাড়ি করে রুটটা বিভিন্ন জায়গায় চলাচল করে তার খাদ্য সে গ্রহণ করতে পারবে। এটা সিঙ্গেল সুপার ফসফেট করবে। আর ইউরিয়া কি করবে, গাছকে দীর্ঘায়িত হতে বা লম্বা হতে সাহায্য করবে এবং মানে সবুজ আকার ধারণ করতে সুবিধা হবে। এই জন্য আমরা ওই সময় ইউরিয়া 21 দিন পরে এটা আমরা দিয়ে থাকি। তারপরে আমরা আবার ঠিক ভেজিটেটিভ ফেজ পরে যখন রিপোর্টাটিভ, যখন আমাদের ফল আসার আগে, তখন আমরা একটা পটাশ এবং সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োজন ভিত্তিক দেবো। তা না হলে সিঙ্গেল সুপার ফসফেট দেবো না, সেখানে দেবো পটাশ এবং ইউরিয়া। এটা কি দ্বিতীয় চাপান সারে? অর্থাৎ ইউরিয়া যদি আমি বিঘা প্রতি 6 কিলো দিই, তাহলে আমার পটাশ আমি দেবো 2 থেকে 3 কিলো বিঘা প্রতি। আচ্ছা, মিশিয়ে। এরপরে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন ভিত্তিক, যেহেতু আর্লি ডিউরেশন অর্থাৎ কম সময়, জলদি জাতের ধান, অর্থাৎ এই দুটো সময় দিতে দিতেই দেখা যাবে ও রিপোর্টাটিভ ফেজে চলে আসবে, তখন আর প্রয়োজন হয় না। যদি প্রয়োজন হয় তখন আরেকবার আপনি নাইট্রোজেন ঘটিত এবং আরেকবার পটাশ ঘটিত যদি প্রয়োজন হয় তখন দেবেন প্রয়োজন হলে। কিন্তু ফুল এসে যাওয়ার সময় যদি দেন তাহলে বিঘ্নিত হবে তার মানে দেরি হতে, মানে ম্যাচিওর হতে, মানে ফলন পাকতে বা কাটতে দেরি হবে, যার জন্য ওই সময় কিন্তু দেওয়ার উচিত নয়। তার মানে আমরা তাহলে প্রথম চাপান সার প্রয়োগ করছি 21 দিন পরে। তার কতদিন পরে দ্বিতীয় চাপান সার? 44 থেকে 48 দিনের মধ্যে অবশ্যই দিতে হবে। বেশ, এটা দ্বিতীয়। আর যদি প্রয়োজন সাপেক্ষে যদি হয় তাহলে ফুল আসার আগে সেটা কতদিন আগে? সেটা হচ্ছে আপনার 70 থেকে 72 দিনে। বেশ, সেই সময় দেওয়া যেতে পারে। কিন্তু এইখানে একটু চাষি ভাইদের উদ্দেশ্যে একটা বলে নিই, একদম সহজ উপায়। আমি ওনাদের নিজেদেরকে হিসেব করে নেওয়ার জন্য বলবো, যদি কোনো গাছের বয়স বীজ ফেলা থেকে কাটা পর্যন্ত যদি 120 দিন যদি হয়, অর্থাৎ 120-র অর্ধেক 60, তার সঙ্গে 10 যুক্ত করলে হচ্ছে 70 দিন। অর্থাৎ 70 দিনের মাথায় তার লাস্ট পর্বে বা লাস্ট নোডে প্যানিকেল বা সিসের উঁকি মারে, বাট সেটা আমরা চোখে দেখতে পাই না। সেই উঁকি মারা থেকে যখন বাইরে প্রবেশ করে, যেদিনকে বাইরে সিস আসে আর যেদিনকে ম্যাচিওর হয়, ওইটা টোটাল হচ্ছে 30 দিন লাগে। অর্থাৎ 120 থেকে 30 দিন বাদ দিলে বাকি থাকছে কত? 90 দিন। অর্থাৎ আমি কিন্তু 70 দিনের মাথায় দেখেছি ওখানে লাস্ট পর্বে উঁকি মারতে, আর 90 দিনের মাথায় শীষ বেরিয়ে আসে। এই 90 থেকে 70 দিনের মাথা পর্যন্ত আসতে যে 20 দিন সময় লাগে, ওই 20 দিন কিন্তু ও সুপ্ত অবস্থায় ভেতরে থাকে। আচ্ছা, ভেতরের দিকে থাকে, কেউ বাড়তে থাকে, বাট ওকে আমরা দেখতে পাই না। টোটাল দিন হচ্ছে এইটা। অর্থাৎ এই যে থোড় আসবে, কবে আসবে আপনারা এইটা হিসাব করে নিতে পারবেন। অর্থাৎ 120 দিন থেকে আপনি তার অর্ধেক করুন 60 দিন, তার থেকে 10 দিন যোগ করলে সেই দিনকে প্রথম থোড় তার গাছে শুরু হয়। সেটা আমরা দেখা না পেলেও ওই সময় আসে, আর সেই সময়ের পূর্বে আপনাকে 60টি দিয়ে দিতে হবে, মানে ওই 70 দিনের মাথায়। বেশ, বাহ, খুব সুন্দর একটা হিসেব বোঝালেন আমাদের কৃষক বন্ধুদের। আচ্ছা, মূলত সার প্রয়োগের তো ব্যাপার হলো, এবার গাছ তো বেড়ে উঠছে, সেই সময় কিছু পরিচর্যা তো করতেই হয়, সেগুলো কি করবেন? সেই পরিচর্যা করতে হচ্ছে কি, আমাদের যে মেন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আগাছা যেন জমিতে না থাকে, আগাছাটাকে সরিয়ে দিতে হবে। যার জন্য আমাদের হচ্ছে আগাছা নাশক, যদি আমরা বিউটাক্লোর 50 EC 335 মিলিলিটার বিঘা প্রতি 60 লিটার জলে যদি গুলে আমরা যদি স্প্রে করি, তাহলে আমাদের লাভবান হব বা চাষিভাইরা লাভবান হবে। তারপর হচ্ছে পেটিলাক্লোর, সেটা হচ্ছে 50 EC 135 মিলিলিটার বিঘা প্রতি 60 লিটার জলে যদি গুলে ওটা দেওয়া হয়, তাহলে আগাছাটা নাশ হবে। এবং আর এরপরে যেটা করতে হবে ওনাদেরকে, সেটা হচ্ছে ওনাদেরকে মানে যে সার প্রয়োগ করার পরে একটা হাত বাছাই করতে হয়, অর্থাৎ হাত নেড়ানি যেটা করে, অর্থাৎ রো টু রো বা গাছের গোড়ায় চারিদিকে এদিক সেদিকে হাতটাকে নাড়িয়ে দিতে হয়, যাতে আগাছাও যাতে তুলে দেওয়া যায়, এবং ওটা নাড়িয়ে দিলে কি সারটা মাটির সঙ্গে গুলে যে শিকড়ে চারিদিকে ওটা পেতে পারবে। এই করাটা খুবই প্রয়োজন। এবং ওপরে যাতে জল যাতে 3 থেকে 4 ইঞ্চ থাকে, সেইটার জন্য বন্দোবস্ত করতে হবে। যদি বেশি ওই সময় বর্ষা শুরু যদি হয়ে গিয়ে জল বেশি থাকে, তাহলে জলটাকে বাইর করে দেওয়ার জন্য বন্দোবস্ত, জল নিষ্কাশনেরও ব্যবস্থা রাখতে হবে।
ঠিক আছে। বেশ, এবারে তো একটা সার প্রয়োগ বা পরিচর্যার ব্যাপারটা হলো, জমিতে আবার কিছু কিছু তো কীটনাশকের প্রয়োজন আছে, বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ করতে পারে। এই সময় মূলত কি ধরনের রোগ পোকার আক্রমণ হয় আর তাদের কি ধরনের কীটনাশক প্রয়োগ করবেন সেক্ষেত্রে? সেটা হচ্ছে আমরা দেখে থাকি পাতা মোড়া, মাজরা পোকা, পাতার মাছি, ভেপু পোকা, এগুলো সাধারণত ধানের গাছে আসে এবং এইটার জন্য আমরা সাধারণত বলে থাকি ইমানেকটিন বেনজাইড এবং এর সঙ্গে কাটাপ হাইড্রোক্লোরাইড 1 কিলো 300 গ্রাম বিঘা প্রতি যদি বুনে দেওয়া হয় তাতে এটা কিন্তু লাভবান হবে। তারপর হচ্ছে ট্রাইফ্লুমেজোল পাইরিন 0.5 মিলিলিটার প্রতি লিটার জলে যদি ওটা গুলে যদি দেওয়া হয় তাতে কি হবে, শ্যামা পোকা, সাদা পিট শোষক পোকা ওগুলো নাশ হবে। বেশ, এবারে তাহলে মোটামুটি আমাদের পরিচর্যা, ধান গাছ বেড়ে উঠলো, ফুল ফল ধরেছে, আমাদের কাটার প্রায় সময় হয়ে এসেছে। তাই আমাদের 120 দিন বা 25 দিনের যে জাত চাষ করেছি আমরা সেই সময় কাটবো। এবার যদি একটু ফলনের হিসেবটা বলেন, যে উন্নত জাতের কথা বলেন, সেক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুরা ফলন কেমন পাবেন? এটা হচ্ছে কি আমরা সাধারণত দেখে থাকি যে যত দিনের তার তেমন ফল, অর্থাৎ অল্প দিনের হলে অল্প ফল, একটু বেশি মাঝারি জলদি জাত হয় তার একটু বেশি ফলন, যে লেট ডিউরেশন বা বেশি দিনের হলে তাহলে একটু বেশি ফলন। এটা হিসাব করে একটা ধন্দে পড়ে গেলাম। এই জন্য এই জলদি আর মাঝারি জলদি জাতের মধ্যেও অনেক ভালো ধান আছে, জাত আছে, যে জাতটাকে নির্বাচন করতে হবে যে আমার বেশি ফলন পেতে পারবো, অর্থাৎ লেট ডিউরেশন থেকেও বেশি পেতে পারবো এবং তাড়াতাড়ি আমি ঘরে ঢোকাতে পারবো। তার জন্য হচ্ছে কথা আমরা অবশ্যই শতাব্দী, বন্দনা, ডিআরআর 56, ডিআরআর 52 এই সব ধানগুলো আমরা যদি চাষ করি তাহলে আমরা মোটামুটি 6 টন পার হেক্টর আমরা ইল্ড পাবো। আচ্ছা, তার মানে 7.5 বিঘাতে আমরা 6 টন ধান পেতে পারি। আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষে চলে এসেছি। আজকে আমরা আলোচনা করছিলাম যে এই সময় আউশ ধানের উন্নত চাষ পদ্ধতি।